হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ঘাগরা মিডিয়ার আরও একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। সাথে আছি আমি মাহবুব সুমন। আজ আমি আপনাদেরকে নিয়ে চলে এসেছি বাংলাদেশের ময়মনসিংহ বিভাগের ঐতিহ্যবাহী জেলা নেত্রকোনা। হ্যাঁ, এই নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার রানীখং মিশন এবং বিজয়পুর জিরো পয়েন্ট সুমেশ্বরী নদী সহ কিছু দর্শনীয় স্থান আমি আপনাদেরকে দেখাতে চেষ্টা করব। ইতিমধ্যে আমরা চলে এসেছি দুর্গাপুরের ঐতিহ্যবাহী শিবগঞ্জ বাজারে। এই বাজারে প্রচুর পরিমাণে ধানের বেচাকেনা হয়, তাই এখানে ব্যাপারীরা ধানের পসরা সাজিয়ে বসেছে। এই দৃশ্যটি আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনারা জানেন যে বৈশাখ মাসে এই এলাকায় প্রচুর পরিমাণে ধান উৎপন্ন হয়ে থাকে। আর আমি এখন এসেছি, এটি হচ্ছে জ্যৈষ্ঠ মাসের মাঝামাঝি সময়। আর এখানে একটি বিশাল আকৃতির বৃক্ষ রয়েছে। এই বৃক্ষের নিচে, ছায়ার নিচে এখানকার ব্যাপারীরা মূলত এই ধান কেনা বেচার আসর বসিয়েছে। এটি খুবই সুন্দর এবং চমৎকার লেগেছে। ইতিমধ্যে আমি আবারও চলে এসেছি সেই গতকালকে দেখানো গত পর্বের সেই সুমেশ্বরী নদীতে। এই নদীতে যদিও এখন নৌকা চলাচল নেই, তবে এখানে পারাপারের জন্য রয়েছে কাঠ এবং বাঁশের কম্বিনেশনে একটি সেতু। এই সেতু দিয়ে ভারী যানবাহন চলাচল না করলেও অসংখ্য মোটরসাইকেল, মাইক্রো, অটো ইত্যাদি যানবাহন প্রচুর পরিমাণে চলাফেরা করে। তো আমি এখন এইখান থেকে একটি অটো রিক্সা রিজার্ভ করে চলে যাব রানীখং মিশন এলাকায়। প্রচুর রৌদ্র খরা তাপের ভিতরে এখানে চলাচল করাটা খুবই কষ্ট লাগছিল। তারপরে আমি এই চাচাকে এখান থেকে 40 টাকা ভাড়া দিয়ে চলে যাব সেই রানীখং মিশনের সামনের রাস্তায়। এই রাস্তাটি দিয়ে চলার সময় অনেক সুন্দর একটি দৃশ্য উপভোগ করতে পারবেন। রাস্তার দুধারে বৃক্ষ এবং ছায়াদার এই দৃশ্য দেখে আপনাদের যে কারো ভালো লাগবে। তাই হাতে সময় পেলে ঘুরে চলে আসতে পারেন এই এলাকা থেকে। তো আমি এখন মূল মেইন রাস্তায় নেমে গিয়েছি। মেইন রাস্তা থেকে নেমে এখন এই পাশের এই পার্শ্ব রাস্তা দিয়ে সামনের দিকে অগ্রসর হতে হবে। সামনের দিকে অল্প কিছু দূর অগ্রসর হলেই পেয়ে যাবেন রানীখং মিশন। এটুকু যাওয়ার জন্য আলাদা কোনো গাড়ি নেওয়ার প্রয়োজন নেই, কারণ এখান থেকে অটো বা রিক্সাওয়ালারা ওইটুকু যাওয়ার জন্য রাজি হয় না এবং যেতে চাইলেও প্রচুর পরিমাণে টাকা দাবি করে বসে। 4-5 মিনিট লাগে হাঁটে যেতে। এখানে আসার পরে আপনি ডান দিকে এবং বাম দিকে দুটি রাস্তা দেখতে পাবেন। তো আমি ডান দিকের রাস্তা দিয়ে কিছু দূর অগ্রসর হওয়ার পরে হঠাৎ আমার মনস্থির হলো যে না, আমি ডান দিকের রাস্তা দিয়ে যাব না, কারণ ডান দিকের রাস্তাটি মোটামুটি ফাঁকা এবং প্রচুর রৌদ্র লাগছিল। তো আমি কৌতূহলবশত আবারও ফিরে আসি এই বাম পাশের রাস্তা দিয়ে যাওয়ার জন্য, কারণ বাম পাশের রাস্তাটি একটু ছায়া ঢাকা। তাছাড়া এখানে পাহাড়ের পাশ ঘেঁষে এই রাস্তাটি। আমার বাম পাশে কিন্তু এখন একটি পাহাড়ি রাস্তা, এটি মোটামুটি একটি সুউচ্চ পাহাড়ি বলা চলে। তো এই রাস্তাটি আবার একটু ইটের সোলিং যুক্ত এবং ছায়াদার। এই যে আপনারা দেখতে পাচ্ছেন পাহাড়ি গাছগাছালি, এটি নিচ দিয়ে হেঁটে যাচ্ছে। যেহেতু এখন কড়া রৌদ্র, যার জন্য আমার কাছে এই রাস্তাটি বেস্ট মনে হয়েছে। আর এদিক দিয়ে ছোট ছোট গাড়ি এবং অটোরিকশা চলাচল করছে। তো আমি কিছু দূর অগ্রসর হওয়ার পরে এখানে কৌতূহল নিয়ে চারপাশ দেখতে থাকলাম, অনেক ভালো লাগলো। দেখতে পাচ্ছেন এই যে এই পুকুরটির ও পাশ দিয়ে কিন্তু ওই রাস্তাটি, আমি ইচ্ছা করলে পুকুরের ওই পাশের রাস্তাটি দিয়ে এই দুটি রাস্তা যায় একই স্থানে মিলিত হয়েছে। তো এদিক দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, আর ইতিমধ্যে আমি এখানে আদিবাসী দুটি বাচ্চা শিশুর সাথে কথা বলতেছিলাম। তাদের সাথে খুশ গল্প করতে করতে এগিয়ে যাচ্ছিলাম। তারা অনেক হাসি খুশি ছিল। তাদের সাথে মোটামুটি আমি খুশ গল্প করে আমার নিজেরও অনেক ভালো লেগেছে। তাদের চমৎকার মুখের হাসি আরো সুন্দর লেগেছে। তো ইতিমধ্যে আমি আরো কিছু দূর অগ্রসর হওয়ার পরে আমি একদম পৌঁছে গেলাম সেই রানীখং মিশনের কাছাকাছি এলাকায়। এই যে দেখতে পাচ্ছেন এখানে সেই দুটি রাস্তা একত্রে মিলিত হয়ে এখন বাম পাশ দিয়ে অল্প কিছু দূর দূরে আর কয়েক কদম অগ্রসর হলে আমি পৌঁছে যাব রানীখং মিশনের সামনে। তো দেখতে দেখতে আমি রানীখং মিশনের সামনে চলে এসেছি। এখানে লেখা রয়েছে রানীখং উচ্চ বিদ্যালয়। এটি রানীখং উচ্চ বিদ্যালয়ের মেইন গেট। আর এখানে রয়েছে রানীখং পোস্ট অফিস। এখানে সম্ভবত পোস্ট অফিসের কার্যক্রম পরিচালনা করা হয়। এই পাশে যে বাউন্ডারি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে রানীখং মিশনের মূল গেট। এখানে আরো অনেক দর্শনার্থী অপেক্ষা করতেছে ভিতরে প্রবেশ করার জন্য। এখানে একটি সাইনবোর্ডে লেখা রয়েছে সাধু জোসেফের ধর্ম ধর্মপল্লী রানীখং। তো এই গেটটি কিন্তু তালাবদ্ধ অবস্থায় রয়েছে। এখানে একটি কথা বলে রাখা ভালো, আজ শুক্রবার হওয়ায় এটি এখানে দর্শনার্থীদের প্রবেশ নিষেধ, যার জন্য আমরা শত চেষ্টা করেও ভিতরে প্রবেশ করতে পারিনি। তারপরে আমি এদিক দিয়ে একটু মোবাইলে আপনাদেরকে এই রাস্তাটির দৃশ্য দেখাতে চেষ্টা করলাম। রাস্তাটি কিন্তু র্যাম্পের মতো উপরের দিকে উঠে চলে গিয়েছে। যেহেতু শুক্রবার, আর এখানে যেহেতু আজকে শুক্রবারে দর্শনার্থীদের প্রবেশ নিষেধ, যার জন্য আমি এখানে সময় ব্যয় না করে আমি আবারও সেই পাহাড়ের পাশ দিয়ে যে রাস্তাটি রয়েছে এই ছায়াদার বৃক্ষের নিচ দিয়ে আমি চলে যাচ্ছি সেই সামনের রাস্তার দিকে। তবে এখান দিয়ে অগ্রসর হওয়ার সময় আপনার অবশ্যই ভালো লাগবে, কারণ এইখানে এই পাহাড়ে কিন্তু প্রচুর পরিমাণে গজারি গাছ রয়েছে। আমি আপনাদেরকে কিছুটা গজারি গাছ দেখাতে চেষ্টা করছি। আসলে ক্যামেরার মাধ্যমে সম্পূর্ণ দৃশ্য সকলের কাছে প্রকাশ করে তুলে ধরার মতো সম্ভব হয় না, কারণ ক্যামেরার মাধ্যমে আপনি প্রকৃত দৃশ্য পাবেন না। আপনি অবশ্যই এখানে ভ্রমণ করতে আসলে ভালো লাগবে।
তো আমি আস্তে আস্তে আবার মেন রাস্তায় চলে আসলাম। এখন এখান থেকে আমি চলে যাব সোজা বিজয়পুর জিরো পয়েন্ট। তো বিজয়পুর জিরো পয়েন্টের কাছাকাছি এখানে বিজেপি ক্যাম্প রয়েছে। বিজেপি ক্যাম্পের এখানে আসার পরে জানতে পারলাম যে বিজেপি কর্তৃক এখানে আজকে নিষেধ রয়েছে জিরো পয়েন্টে যাওয়ার জন্য, যার জন্য আমরা আর জিরো পয়েন্টের দিকে যেতে না পেরে আমরা এখন এই বিজয়পুরের যে সোমেশ্বরী নদী রয়েছে এই নদীর ঘাটে চলে যাব। নদীর ঘাটে এখানে আজকে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। এই নদীর ঘাটে এসে আমরা এখানে এই নদীতে শেষ পর্যন্ত গোসল করে আপনাদেরকে দেখাতে চেষ্টা করব। তো নদীর ঘাটে যাওয়ার জন্য এখানে কিছু দূর রাস্তা পায়ে হেঁটে যেতে হবে, যেহেতু নদীতে এখন পানি শূন্য, প্রায় পানি খুবই কম। এখানে অনেক দর্শনার্থী নদীর পানিতে গোসল করছে এবং কেউ কেউ নৌকা নিয়ে ঘুরে বেড়াচ্ছে। তো আমি আপনাদেরকে এখানকার কিছু দৃশ্য দেখাতে চেষ্টা করব। নদীতে হালকা স্রোত রয়েছে, এখান থেকে মনে হচ্ছে যে নদীতে হালকা স্রোত, কিন্তু আসলে নদীর মাঝামাঝি জায়গায় কিন্তু প্রচুর পরিমাণে স্রোত রয়েছে। আমি আপনাদেরকে একে একে সব দৃশ্য দেখাতে চেষ্টা করব। দেখতে পাচ্ছেন যে নদীর পানি প্রবাহিত হওয়া এবং নদীর পানিটি মোটামুটি পরিষ্কার রয়েছে। আসলে কথায় আছে না যে জাতের মেয়ে কালো ভালো, নদীর জল ঘোলা ভালো। সত্যি নদীর জল অনেক সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই নদীতে অনেক দর্শনার্থী নৌকা রিজার্ভ নিয়ে ঘুরতে বেরিয়েছে, কারণ যেহেতু জেরি পয়েন্ট এলাকায় এখন যাওয়া নিষিদ্ধ, যার জন্য এই নদীতে এখানে নৌকা রিজার্ভ নিয়ে ঘুরছে। আর নদীতে পর্যাপ্ত পরিমাণ পানি নেই। আপনারা এখানে মাঝির নৌকা চালানোর দৃশ্য দেখে বুঝতে পারছেন, বাঁশের লগি দিয়ে কোনো মতো নৌকা ঠেলে নিয়ে যাচ্ছে। আর অনেক দর্শনার্থী বা অনেকেই জানেন হয়তো বা যে সোমেশ্বরী নদীর ও পাশটা ভারতীয় অংশ আর এ পাশ বাংলাদেশের অংশ। আসলে এটি সঠিক নয়। নদীর ও পাশে যে বাড়িঘরগুলি দেখা যাচ্ছে ওটিও বাংলাদেশের ভূখণ্ড, ওখানেও আপনি ইচ্ছা করলে যেতে পারবেন। আর আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরার মাধ্যমে অনেক দর্শনার্থী এই নদী পাড়ি দিয়ে ওপারে চলে গিয়েছে। ওপারে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে যে নদীতে তেমন কোনো পানি নেই, কারো গলা পানি, কারো বুক পানি, এই পরিমাণ পানি। তবে এই নদীতে কিন্তু প্রচুর স্রোত। আমি প্রথমে ভেবেছিলাম যে অল্প স্রোত, কিন্তু এখানে এসে দেখতে পেলাম যে স্রোতের পরিমাণ খুবই অতিরিক্ত। এখানে টিকে থাকাটাই খুব মুশকিল। স্রোতের ভিড়ে অনেকে গোসল করতে পারছে না ঠিক মতো। তবে আমি কিছুক্ষণ পরে গোসল করে আপনাদেরকে দেখাবো যে নদীতে স্রোতের পরিমাণটা কতটুকু। তো আমি এই বিজয়পুর সোমেশ্বরী নদীর তীরে দাঁড়িয়ে এখানে যারা গোসল করতেছিল তাদের ক্যামেরা বন্দি করে নিলাম। আর এখানকার আসলে ভিডিও শুট করার মজাটাই ছিল অন্যরকম। সম্মানিত বন্ধুগণ, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একজন আন্টি পানি সংগ্রহ করছে। এটি আসলে এই এলাকায় পানি সংগ্রহের একটি প্রাচীন পদ্ধতি। কারণ হচ্ছে এই এলাকায় পাহাড়ি অঞ্চল হওয়ায় এখানকার পানিতে প্রচুর পরিমাণে আয়রন থাকে, তাই তারা এখানে নদীর তীরে কোনো একটি গর্ত করে রাখে। তারপর এখান থেকে বিশেষ কায়দায় পানিটি উত্তোলন করে বোতলজাত করে বাসায় নিয়ে যায় শুধুমাত্র পান করার জন্য। দেখতে পাচ্ছেন পানির কতটা কষ্ট এখানে। আমরা অনেকে অনেকভাবে পানি অপচয় করে থাকি, এখান থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত। বিজয়পুর যে জিরো পয়েন্টের পাশে এখানে যে বিজেপি ক্যাম্প রয়েছে, এখানে আপনারা ইচ্ছা করলে গোসল দিতে পারবেন। এখানে গোসল দেওয়ার জন্য খুবই সুন্দর একটি প্লেস। আমি ওখানে গোসল দিলাম, কিন্তু এখানে নদীতে প্রচুর স্রোত, এই স্রোতের মাঝেই গোসল দিয়েছি, দেখেছেন আপনারা। আর এখানে এই যে দাদার একটি দোকান রয়েছে, এখানে ইন্ডিয়ান অনেক পণ্য ক্রয় করতে পারবেন। আর এখানে বিশেষ একটি সুবিধা রয়েছে, এই দাদা এই গামছাগুলি ভাড়া দিয়ে থাকে গোসলের জন্য। প্রতি গামছা 20 টাকা, তাই না দাদা? তো সবাই এখানে আসলে দাদার দোকান থেকে এই পণ্য ক্রয় করতে চেষ্টা করবেন। আর এখান থেকে এই গামছাগুলি আপনারা ভাড়া নিতে পারেন ক্ষণিক সময়ের জন্য 20 টাকা করে। বিজয়পুর ক্যাম্পের পাশ থেকে আমি এখন চলে এসেছি বিরিশিরি ঘাটে। বিরিশিরি ঘাটে এখানে আমি সেই সোমেশ্বরী নদীটি পাড়ি দিব। তার আগে আমি এই দোকান থেকে একটি ডাব ক্রয় করে খেয়ে নিলাম। এই ডাবটির মূল্য চেয়েছিল 120 টাকা। আমি অনেক মোলামুলি করে ওনাকে 100 টাকায় রাজি করেছি। ডাবটি মোটামুটি আকারে বড়, দেখা যাক পানি কতটুকু হয়। তো এখানে ডাবের পানি পান করে আমি আবারও সেই সোমেশ্বরী নদীতে নামার জন্য রওনা হয়েছি। ইতিমধ্যে দেখতে পেলাম যে এখানে কিছু আদিবাসী খালারা এখানে ঝুড়ি মাথায় নিয়ে সুন্দরভাবে হেঁটে হেঁটে যাচ্ছে। এই দৃশ্যটি আমার ক্যামেরা বন্দি করে নিলাম। এই দৃশ্যটি আমার চমৎকার সুন্দর লেগেছিল। আসলে আমরা চা বাগানে এরকম ঝুড়ি মাথায় নিয়ে মেয়েদেরকে চা পাতা তুলতে দেখেছি, কিন্তু আমি এরকম ভাবে একসাথে 7-8 জন এরকম নেত্রকোনা এলাকায় এরকম ঝুড়ি মাথায় নিয়ে যাওয়ার দৃশ্য এটি আমার প্রথম দেখা। আপনারা দেখে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি এখন আবারও সেই সোমেশ্বরী নদীর তীরে চলে এসেছি বিরিশিরি ঘাটে। তো বিরিশিরি ঘাটে আমি এখন এই নৌকা দিয়ে পার হয়ে ওপারে চলে যেয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা করব। তো এখানে দেখতে পাচ্ছেন যে নদী থেকে সুন্দরভাবে তারা গরু, ছাগল, হাঁস, মুরগি নিয়ে নামছে। এখানকার স্থানীয় লোকজনের আসলে এটি একটি সুন্দর প্রচলিত রীতি। তো আজ ভিডিওটি এ পর্যন্তই। দেখা হবে আবারও নতুন কোনো স্থানে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, নিরাপদে থাকুন। সকলের জন্য শুভকামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।